হ্যালো স্টুডেন্ট, তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু চলে এসেছে, যেটা তোমাদের ব্রড কোশ্চেন বেসিস এক্সাম। ঠিক আছে, এবার তোমাদের কাছে অনেকেরই প্রশ্ন যে ম্যাম এই যে সেকেন্ড সেমিস্টারটা, এটার কি শুধু সেকেন্ড সেমিস্টারের নাম্বারের ভিত্তিতে আমাদের পাস ফেলের ব্যাপার থাকবে, বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার কি যোগ হবে, নাকি চারটে সেমিস্টার একবারে যোগ হবে? তো সবটাই আমি তোমাদের বলবো, এবং আমি তোমাদের বলবো কিভাবে তোমরা যাদের ফার্স্ট সেমিস্টারে নম্বর কম আছে তারপরেও কিভাবে তোমরা সেকেন্ড সেমিস্টারের নম্বরটাকে বাড়িয়ে নিয়ে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারো, কিভাবে তোমরা এই কটা দিন পড়বে। দেখো, এই কটা দিন আমি তোমাদের এমন একটা স্ট্র্যাটেজি বলবো যেখানে কিন্তু তোমরা 3 ঘন্টার পড়াটাকেও তোমরা 45 মিনিটে করে ফেলতে পারবে। ফার্স্ট পড়ার পদ্ধতি তোমাদেরকে আমি বলে দেবো। তো হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। তো যারা যারা দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো যদি তোমার বায়োলজি, লাইফ সায়েন্স, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি সাবজেক্ট থেকে থাকে। এছাড়াও কিন্তু তুমি স্ট্র্যাটেজিগুলো জানতে পারবে যে কিভাবে তোমরা পড়বে। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ রয়েছে। এছাড়াও আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, তোমরা দেখতে পাচ্ছ সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমাদের ক্লাসে জয়েন করছে, প্রতি বছরই ক্লাস করে এবং প্রতি বছরই দুর্দান্ত ভালো রেজাল্ট করছে, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবে। তো দেখো স্টুডেন্ট, আমি প্রথমে তোমাদের বলে দিই যে এই যে তোমাদের পাস ফেলের ব্যাপারটা ক্লাস 11 কি কি নিয়ে হচ্ছে। ক্লাস 11 তোমাদের হচ্ছে ফার্স্ট সেম প্লাস হচ্ছে সেকেন্ড সেমের টোটাল নম্বর নিয়ে। ঠিক আছে, এবার ক্লাস 12 বা হচ্ছে এইচএস যে তোমরা 2026-এ দেবে, সেটা বোর্ডের এখনো অবধি নিয়ম কিন্তু আছে থার্ড সেম প্লাস হচ্ছে ফোর্থ সেমের তোমাদের নম্বর নিয়ে তোমাদের ক্লাস 12-এর বা এইচএস-এর রেজাল্টটা তোমাদের হবে। ওকে, এখনো বোর্ডের এটাই রুলস আছে, বাট হঠাৎ করে যদি বলে দেয় যে 4টে সেমিস্টার যোগ হবে, তাহলে কিন্তু কিছু করার তখন থাকে না। বাট 11-এ পাস ফেলের ব্যাপার রয়েছে, বহু স্কুলেই কিন্তু 11-এ ছেলেমেয়েরা ফেল করবে। পাস ফেল কিন্তু এটা স্কুল কিন্তু ডিসাইড করে যে পাস ফেল করবে কি না। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটু বলি, কোনো স্কুলে সাপোজ ধরো 60টা ছাত্র এবছর সায়েন্স বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে, 60টা ছাত্র টোটাল। এবার ধরো এর মধ্যে 12টা ফেল করেছে। পড়াশোনা না করলে সে ফেল করবে, সায়েন্স এটা তো খেলার জিনিস নয়, তাই না? যথেষ্ট যোগ্য ছাত্ররাই এইটা পড়ার সুযোগ পায় বা এটা পড়ার ক্যারি করতে পারে। মুকুট, এটা মাথার মুকুট, ভারী, খুব ভারী। যেরকম সম্মান সেরকম ভারী, সেরকম আগামী দিনে উপার্জন করবে। তো এটা একটু ভারী আছে, তো ঠিক করে না পড়লে কিন্তু এরকম ফেল করবে। 60 জনের মধ্যে ধরো সাপোজ 12 জন ফেল করছে কোনো একটা স্কুলে, সেই স্কুলে 11-এ ফেল করায়নি, সবাইকে পাস করে দিয়েছিল বা তারা ফেল করে গেছে। এবার দেখো এইখানে কিন্তু এই স্কুলটার একটা বদনাম হয়ে যাচ্ছে যে অমুক স্কুলে 60টা ছাত্র পরীক্ষা দিয়েছিল সায়েন্সের, 12টাই ফেল করেছে। ওই স্কুলে কিন্তু বাবা মারা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করে চলে, ওই স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করবো না, এত ছেলে মেয়ে ওখান থেকে ফেল করে, একটা বাজে কিন্তু ওখানকার মোটিভ চলে আসে। তো ভালো করে বোঝো, এইবার যদি সেই স্কুল নর্মালি এই কারণেই, ধরো স্কুলে 60টা স্টুডেন্ট আছে, এবার 11-এ ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলিয়ে যাদের পাস নাম্বার উঠবে না, সাপোজ ধরো এবার স্কুল কি করলো, 60টা স্টুডেন্টের মধ্যে এদের পাস নাম্বার উঠলো না, ভালো করে পড়েনি, 10 জন ফেল করলো 11-এ। ঠিক আছে, কোথায়? 11-এ 10 জন ফেল করলো, হলো 11-এ 10 জন ফেল করলো। 12-এ যখন উঠলো 60 জনের মধ্যে, এই 60 জনের, তাহলে 12-এ পরীক্ষা কজন দিচ্ছে? 60 জন ছিল, 10 জন যদি ফেল করে 50 জন পরীক্ষা দিচ্ছে। 50 জনের মধ্যে 2 জন যদি ফেল করে এইচএসে, কোনো বাজে কিন্তু এফেক্ট থাকে না। একটা স্কুল থেকে এইচএসে 50 জন পরীক্ষা দিয়েছে, 2 জন ফেল করেছে, ওই স্কুলটার কিন্তু বাজে রেকর্ড হলো না। বাট একটা স্কুল থেকে 60 জন পরীক্ষা দিয়েছে, 10 জন ফেল করেছে, সেটা কিন্তু স্কুলের বাজে রেকর্ড হলো। তাই স্কুল কিন্তু এটা কখনোই চাইবে না বাজে রেকর্ডের। যদি ভালো করে কেউ না পড়ে থাকো, ফেল কিন্তু করে যেতে পারো। তাই খুব ভালো করে ক্লাস 11-এর ফার্স্ট সেমে যা করেছো, সেকেন্ড সেমটা বাকি রয়েছে, ভালো করে এখনো পড়ো। ওকে, এবার কততে পাস, কি ব্যাপার, 35-এ কততে পাস, প্র্যাকটিক্যালে কততে পাস, এটা যদি তোমরা জানতে চাও তবে আমি আলাদা করে ক্যালকুলেশনের একটা ভিডিও তোমাদের আমি বলে দেবো বানিয়ে। ঠিক আছে, কারণ এখন প্রচুর প্রেশার রয়েছে, 12-এর পরীক্ষা রয়েছে, বিএসসির পরীক্ষা রয়েছে, তো আমি ওটা আর বলছি না। যারা জানো না তারা একটু কমেন্ট করে দিও, তাহলে তাদের জন্য আমি ওটা
ভিডিওটা আলাদা করে বানিয়ে দেবো যে 35-এ ফার্স্ট সেমে কততে পাস ছিল, সেকেন্ড সেমে কততে পাস, টোটালে কততে পাস, প্র্যাকটিক্যালে কততে পাস, এটা আমি আলাদা করে বানিয়ে দেবো। এবার এইচএসে তোমাদের থার্ড অ্যান্ড ফোর্থ সেম নিয়ে হবে। এবার এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করবো যে সেকেন্ড সেমটা তোমরা এই কদিনে কি পদ্ধতিতে পড়বে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি, ঠিক আছে। এছাড়াও নিউট্রিশন, ইভিএসও রয়েছে বা আর্টসের স্টুডেন্টরাও এই পদ্ধতি ফলো করতে পারো। ওকে, এটা হচ্ছে হার্ড ট্রেনিং পদ্ধতি, অল্প সময়েও একটা ভালো রেজাল্ট করার। তো স্টুডেন্ট চলো সরাসরি আমরা চলে যাই এবং তোমরা একটা খাতা পেন নিয়ে বসো। এই পদ্ধতিটা শুধু 11-এ ফলো করবে না, 12-এ এই পদ্ধতি ফলো করবে, তুমি ডেফিনেটলি কিন্তু একটা সাধারণ স্টুডেন্ট থেকে টপার হয়ে যাবে। ওকে, নিজেকে চেঞ্জ তুমি করে ফেলতে পারবে। এবং যারা যারা ভিডিওটি দেখছো এখনো লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। তো চলো আমরা তাহলে জেনে নিই সামনে যে পরীক্ষাটা তোমাদের আছে সেটা তোমরা ক্লাস 11-এই পড়ো কি ক্লাস 12-এই পড়ো, কি ওয়েতে এই কটা দিন তোমরা পড়বে। আর তুমি যদি নিজের মনে ভাবো যে হ্যাঁ আমি পারবো, দেন তুমি ডেফিনেটলি পারবে। আর যদি নিজের মনে এটা ভাবো, নেগেটিভই ভেবে নাও যে আমি তো পারবো না, এই কটা দিন সময় আছে, কি হবে, তো তুমি পারবে না। ওকে, তো নিজের মনে এটা ভাবো হ্যাঁ আমি পারবো, এবং আজকের ভিডিওটা দেখো এবং যা যা বলছি সেগুলো ফলো করো। শুধু তুমি না, বহু ছেলে মেয়ে এই কটা দিন পড়েও 80%-এর ওপরে পেয়েছে সায়েন্সের সাবজেক্টে। তো দেখো ফার্স্টেই আসছে আমরা টাইম টেবিলের ব্যাপারটা। টাইম টেবিল এখানে কিন্তু তোমরা যারা সায়েন্সের রয়েছো, সায়েন্সের মধ্যেও বেঙ্গলি ইংলিশ রয়েছে। এছাড়া সায়েন্সের কিছু সাবজেক্ট তোমাদের কিরকম থাকে, মুখস্থ বিদ্যার সাবজেক্ট, মানে পড়ে মুখস্থ করতে হবে, লাইক বায়োলজি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি কিছু পার্ট পড়ে তো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো বুঝে, অবশ্যই বুঝে মুখস্থ করো, সায়েন্স তো না বুঝে তো পড়ার কোনো জায়গা নেই, তাই না। তো সেই ব্যাপারটা আসছে। তো সেইখানে কোন পড়াটা কখন পড়লে আমাদের সব থেকে ভালো আমাদের ব্রেন অ্যাবজর্ব করতে পারে, টাইমিংটা আমরা জানবো। সেই টাইমিংটা কাজে লাগিয়ে কিন্তু আমরা 3 ঘন্টার পড়াকেও 1 ঘন্টাতে এনে ফেলতে পারি। চলো টাইম টেবিলে আমরা চলে যাই। তো কি আছে টাইম টেবিল? প্রথমত আমাদের যে দিনটাকে আমরা 4টি ভাগে ভাগ করব, সকাল, দুপুর, বিকেল, রাত। ক্লিয়ার? এবার যেই সময় তোমার পড়া আছে, তোমার তো টিউশনে মক টেস্ট আছে এবং আমার কাছে যারা পড়ছে বায়োলজি, আমি প্রত্যেকের জায়গায় মক টেস্ট চলছে, ঠিক আছে। তো মক টেস্ট সেই টাইমগুলোকে বাদ রেখে বাকি টাইম আছে সারাদিনের প্রচুর টাইম, সেগুলোকে কাজে লাগাও। তো আমি কি বললাম, সকালে যেগুলো আমাদের মুখস্থ বিদ্যার পড়া সেগুলো আমরা করব। তো সকালে যদি তুমি পড়তে বসতে চাও, অনেকে তোমার রাতে কখন তুমি ঘুমাচ্ছ সেই অনুযায়ী তোমার সকালে ওঠা, তোমার 8 ঘন্টার ঘুম পুরো করতে হবে, 7 থেকে 8 ঘন্টার। ওকে, নইলে পড়াটা ভালো হবে না, মুখস্থ থাকবে না, মাথায় থাকবে না, ভুলে যাবে। দেখো, তো সকালবেলা যদি তুমি হিসাব করো 7টায় পড়তে বসবে, তো তোমাকে কমসে কম 6:30টায় উঠতে হবে। আর যদি তুমি হিসাব করো যে 8টায় পড়তে বসবে, তোমার 7:30টায় উঠতে হবে। জিনিসটা রিয়েলিস্টিক হতে হবে, ফেক নয়, তাই না। তো 7:30টায় তুমি উঠে তোমার ফ্রেশ হতে হবে, মুখ ধোবে, বাথরুম যাবে, তারপরে না তুমি একটুখানি কিছু বাটিতে একটুখানি মুড়ি টুড়ি নিয়ে এসে বসে পড়ো পড়তে, ঠিক আছে, খাওয়ার পরও। ওকে, তো দেখো সকালবেলা এবং সকালে যখন ঘুম থেকে ফার্স্ট উঠছো, ফ্রেশ হয়ে নিচ্ছো, তারপরে গরম জল খাবে বা গরম জলের গ্লাসটা নিয়ে এসো এবং বাটিতে মুড়ি নিয়ে এসো, গরম জলটা খেয়ে নাও, তারপরে একটু করে মুড়িটা খাও বা বাদামটা খাও, বেস্ট হয় বাদাম, ছোলা বাদাম খাও, প্রোটিনটা তুমি পাচ্ছ, ব্লাড প্রোটিন। তো 7:30টায় ঘুম থেকে উঠলে 8টায় ধরো পড়তে বসলে, 8টা থেকে 8:45 অব্দি পড়তে হবে, ঠিক আছে। 8টা থেকে 8:45 অব্দি পড়ো, ঠিক আছে। তারপরে হচ্ছে 15 মিনিট তুমি ওঠো, উঠে আবার একটু বাথরুমে যাও, একটু ব্রাশ ফ্রাশ করে নাও, যা করার একটুখানি করে নাও, 15 মিনিট, ঠিক আছে। আবার 15 মিনিট পরে 9টা থেকে পড়তে বসে যাও, 9টা থেকে 9:45। এবার তোমার বাড়িতে খাবার দাবার হয়ে গেছে, রুটি ফুটি যা বাড়িতে হয়, ভাত রুটি যা মোটামুটি, এরপরে তুমি সেটা খেয়ে নাও। 45 মিনিট পরে উঠে ওই গ্যাপটাতে তুমি খেয়ে নাও, মানে 45 মিনিট পড়তে হয়, 45 মিনিট কি করতে হয়, গ্যাপ নিতে। অ্যাকচুয়ালি আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার কাল রাত থেকে ভীষণ জ্বর, কিন্তু তোমাদেরও পরীক্ষা, এগুলো আমাকে বলতেই হবে। তো এটা বলতে পারো মনের জোরে কথাটা বলছি, যে ভিডিওটা পুরোটাই মনের জোরে করছে, আমার দাঁড়াতেও ইচ্ছা করছে না, এতটাই শরীর খারাপ লাগছে। তুমিও কিন্তু তোমার মনের জোরেই পড়বে, তোমার শরীর খারাপ থাক যাই থাক, এই মোমেন্টটা কিন্তু ফিরে আসবে না। নিজের মনের জোর রাখতে হবে, আমি তোমাকে জোর করবো না, তোমার মনের জোর তোমাকে রাখতে হবে। ওকে,
আমাকে কেউ জোর করেছে? আমাকে কি কেউ বন্দুক ঠেকিয়ে বলেছে নাকি এটা বলতে হবে? কিন্তু আমার স্টুডেন্টদের জন্য এটা বলতে হবে। ওকে, তো কি বললাম, 8টা থেকে 8:45 মানে যখনই পড়ো 45 মিনিট তুমি পড়বে, 15 মিনিট গ্যাপ নেবে। এই 15 মিনিটে তোমার যাবতীয় কাজ, বাথরুম যাওয়া, জল খাওয়া, একটু ব্রাশ করে আসা বা তারপর টিফিন খাওয়া, এটা তুমি করলে। ঠিক আছে, এইভাবে তুমি করলে এই টাইম অনুযায়ী। এবার যদি তোমার পড়া থাকে সেখানে তুমি পড়তে গেলে, হলো। এবার দেখো সকালটা হলো, দুপুর সরি দুপুর ধরো 12টা থেকে 12:45। এর মধ্যে এইগুলো কি পড়াগুলো পড়ছো, সাপোজ ধরো বাংলা পড়ছো, ইংলিশ পড়ছো, বায়ো পড়ছো, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, যেগুলো পড়ার বিষয় আছে, মুখস্থর বিষয়, ঠিক আছে, সেগুলো এই সময় পড়ছো। এবং এই সময় 12টা থেকে 12:45 এটাও কিন্তু তুমি মুখস্থর পড়াগুলোই পড়ছো। এবার 12:45-এ উঠলে, সানফান করলে। এইবার 1টা থেকে 1:30 বা 2টো যাই বলো, 1:45 এবার ম্যাথ করো, ফিজিক্সের ম্যাথ করো, কেমিস্ট্রির ম্যাথ করো, ঠিক আছে। বা এই টাইমে কি করবে, তোমাকে তো নোট লিখতে হবে। এই যে এই জায়গাটাতে আমি বলবো, এই জায়গায় আসছি, এখানে তোমাকে কি করতে হবে, লিখে প্র্যাকটিস করতে হবে। যে নোটগুলো তোমার লেখা নেই, কোশ্চেন লিখে রেডি করতে হবে, সেই কোশ্চেনগুলো লেখো, ঠিক আছে, লেখো। বিকেলে সেম, যদি 6টায় পড়তে বসো 6টা থেকে 6:45, ঠিক আছে। এই টাইমেও লেখা, ম্যাথ করা, এগুলো সব এই টাইমে হবে। এইবার আবার পড়া মুখস্থর টাইম দেখো কখন, 7টা থেকে মোটামুটি 6:30 থেকে আবার রাত্রি 9টা অবধি হচ্ছে আবার হচ্ছে মুখস্থর টাইম থাকে, আমাদের মুখস্থর টাইম থাকে, হলো। এই মধ্যে তুমি করে নেবে। আশা করছি তুমি এটা বুঝতে পারছো। দেখো, মর্নিং এ আমরা মুখস্থর পড়াগুলো করব, আর কিরকম করে আমরা পড়তে বসবো, 45 মিনিট পড়বো এবং হচ্ছে 15টা মিনিট আমরা গ্যাপ নেব। ওই গ্যাপে আমাদের যাবতীয় কাজ, যেগুলো আমাদের জৈবিক চাহিদা, জল খাওয়া, খাবার খাওয়া, বাথরুম যাওয়া, সেগুলো আমরা করব, কারণ আমরা মানুষ, আমাদের জৈবিক চাহিদা রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে, হলো। এবং হচ্ছে আমাদের পড়া মুখস্থর টাইম থাকে কটা অবধি, দুপুরবেলা 12:45 অবধি। এরপরে যদি তুমি পড়তে বসবে না, তোমার পড়া মুখস্থ হবে না, তুমি বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, পড়া মুখস্থ জীবনেও তোমার হবে না। তো তাই পড়া মুখস্থর কাজটা করবোই না পরে। তো এই টাইমে আমরা হচ্ছে লেখা করবো, বা যেগুলো লিখে প্র্যাকটিস করার আছে, মানে নোট তৈরি করার, নোটটা আমরা তৈরি করতে পারি, আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে ম্যাথ, ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ করতে পারি, ঠিক আছে। সেটা মোটামুটি আমরা করব এগুলো। এই দুপুরটা আমরা করতে পারি, এবং বিকেলের দিকে আমরা করতে পারি হচ্ছে তোমার এই 6:30 কি 6:45 অবধি এই জিনিসটা। তারপরে আবার আমাদের ব্রেন কাজ করে নেয় মুখস্থ করার কারণে, মুখস্থ করার কাজটা আমাদের ব্রেন আবার করা শুরু করে, সেটা আবার 9টা অবধি থাকে, 7:30 থেকে 9টা অবধি। এর মধ্যে সেই একইভাবে পড়বে। ধরো তুমি 7টা থেকে 7:45, মাঝখানে মুড়ি টুড়ি খাও উঠে, বা যা খাবার আছে খাও, ঠিক আছে, বিস্কুট যা তোমার হাতের কাছে আছে খাও, ওকে। তারপরে হচ্ছে আবার তুমি 8টা থেকে 8:45 বা 9টা মুখস্থ করার কাজগুলো করো। তারপরে আবার রাত হলো, তুমি অনেকে খেয়ে দিয়ে রাতে পড়তে বসে, ঠিক আছে, সেটা তুমি বসতেই পারো। তো সেই সময় আবার তুমি কি করবে, আবার তুমি হচ্ছে এইগুলো করবে রাতে। তাহলে মুখস্থ করার কাজগুলো কখন হয়, সকাল থেকে 12:45 অবধি, এরপরে মুখস্থ হয় না। আর অঙ্ক কখন ভালো হয়, 1 রাতের দিকে, 2 দুপুরের দিকে। ঘুম টুম পায়, অঙ্ক করো, গান চালিয়ে করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু গান চালিয়ে অঙ্ক করলে বা গান চালিয়ে এমসিকিউ প্র্যাকটিস তুমি করতে পারো। তো বুঝতে পারলে এইটা হচ্ছে আমাদের টাইম টেবিলটা। যার প্রত্যেকের টাইম টেবিল আলাদা। কেউ সকালবেলা 7টায় ঘুম থেকে ওঠে, কেউ 4:30টায় ঘুম থেকে ওঠে, কেউ 3টায় ঘুম থেকে ওঠে, ঠিক আছে। তো প্রত্যেকের টাইম টেবিল আলাদা, শুধু সেটা মাথায় রাখবে। আমার 12:45 অবধি মুখস্থ হয়, এবং হচ্ছে রাতের দিকে অঙ্ক, দুপুরের দিকে অঙ্ক। এবার চলে এসো রিভিশন। নেক্সট পার্টে আসছি, রিভিশন প্রসেস। রিভিশন কিরকম করে করব আমরা,
শুধুমাত্র সাজেশন ভিত্তিক করবো। হাবি ঝাবি এটা সেটা ওইটা সব নিয়ে বসে বললাম, এটাও পড়ছি ওইটাও পড়ছি সেটাও পড়ছি, সব পড়তে শুরু করেছি, কোনোদিনও কিছুই পড়া হবে না ওইভাবে। শুধুমাত্র সাজেশন ভিত্তিক আমরা রিভিশনটা করব, ঠিক আছে? সাজেশন ভিত্তিক আমরা রিভিশন করব। এমসিকিউ এক মান আলাদাভাবে করব। ফার্স্টে দেখো 2, 3, 5 একদম সাজেশন ভিত্তিক আমরা করব, প্রপার টিচারের সাজেশন ভিত্তিক আমরা করব। ইউটিউব এই সেই থেকে নয়, একদম যে যে সাবজেক্টটা পড়ায় একদম প্রপার টিচার, তুমি যে বাড়িতে টিচারের কাছে পড়েছো তিনি তো তোমাকে সাজেশন দিয়েছেন, তিনি তো নিশ্চয়ই এত বছর ধরে পড়াচ্ছেন, এইটাই তার কাজ। যেমন আমার কাজ বায়োলজি পড়ানো, ইভিএস নিউট্রিশন পড়ানো, ঠিক আছে? তো সেরকমই তোমরা চাইলে আমাদের থেকেও বায়োলজির তোমরা কোর্স নিতে পারো। সারা বছরের পড়া তোমাকে অল্প কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন ভিত্তিক তুমি পড়তে পারো। তোমার যদি মনে হয় বায়োলজিটা 100% কমন সাজেশন ভিত্তিক নেবে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। আমাদের পেইড কোর্স রয়েছে যেখানে তোমার 100% কমন সাজেশন ভিত্তিক একদম রেডি করে দেওয়া হবে। তার আগে এটা নেওয়ার আগে দেখে নেবে আমাদের প্রাক্তন ছেলে মেয়েদের কি রেজাল্ট রয়েছে। 15 দিন আগে কোর্স নিয়েও কিন্তু 82 পেয়েছে ইঞ্জিনিয়ারিং এ পড়া ছেলে মেয়েরা, যারা কিনা বায়োলজি বইটুকু কেনেনি, ঠিক আছে? গত বছরই রয়েছে অনেক, সৌরভ রয়েছে, সৌরভ প্রামাণিক, ঠিক আছে? তো ডেসক্রিপশন থেকে দেখে নেবে আগে, ডেসক্রিপশন থেকে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে গিয়ে স্ক্রল করে ওপরে যাবে, প্রতি বছরের দেখে নেবে, এক বছর না প্রত্যেকটা বছরের রয়েছে, দেখে নেবে। যদি তোমার মনে হয় তুমি আমাদের কোর্স নিতে পারো, ঠিক আছে? কারণ এই সময়টা ফিরে আসবে না, টাকা তো এর থেকে 10 গুণ তুমি উপার্জন করবে ভালো রেজাল্ট থাকলে, ভালো থাকলে, ঠিক আছে? টাকাকে এবং সময়কে ইনভেস্ট করার চেষ্টা করো সেখানে যেখান থেকে আগামী দিনে প্রচুর আউটকাম আসবে, তবেই তোমার অবস্থার পরিবর্তন হবে। ওকে, তো সেটা তুমি জানো তোমার কোথায় ইনভেস্ট করলে বেশি তোমার উপার্জন হবে। আচ্ছা, তো এটা তুমি বায়োলজি নিতে পারো। নিউট্রিশন ইভিএস এর আমরা কোর্স রাখি না, শুধু বায়োলজিরই কোর্স রয়েছে। নিউট্রিশন ইভিএস কিছু ছেলে মেয়ে পড়ছে, ওরা পার্সোনাল কিন্তু মানে ব্যাচ পার্সোনাল নিয়ে পড়ছে, নিজের মতো আলাদা করে ব্যাচ নিয়ে পড়ছে, তো ওটা আমি কাউকে সাজেস্ট করবো না। এটা বায়োলজিটা নিতে পারো, এটা আমাদের কোর্স একদম ডিজাইন করা কোর্স, যে অল্প কিছু কোশ্চেন আনসার কিভাবে আছে শেষে বলছি। আচ্ছা, তো এটা তোমরা লিখে নিয়ে প্র্যাকটিস করবে। অন্য সাবজেক্ট তোমার 2, 3, 5 2 নাম্বারের কোশ্চেন থাকবে, তারপরে উত্তর থাকবে, একদম রেডি থাকবে, ফার্স্টে খাতায় লিখে নেবে, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে বসে কোশ্চেন দেখে উত্তর বানাতে গেলে তুমি বিশ্বাস করো, তুমি 70-এর মধ্যে খুব বেশি হলে 35 থেকে 40 তুমি নাম্বার পাবে, খুব বেশি হলে আমি বলছি, তুমি পাবেই না নাম্বার। তুমি দেখবে রেজাল্ট বেরোলে কি পাচ্ছ, ঠিক আছে? এবং তোমার এলাকার ছেলে মেয়েদের দেখবে যদি সায়েন্স কেউ নিয়ে থাকে কি রেজাল্ট করছে। তো তোমার লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে এবং 100% কমন সাজেশন ভিত্তিক প্রপার টিচারের হলো। তো সেটা তোমার সাপোজ খাতায় লেখা আছে, এবার তুমি কিভাবে পড়বে, রিভিশন কিভাবে দেবে, কঠিন, মাঝারি, সহজ, হলো কঠিন, মাঝারি, সহজ, 3টে প্রসেসে রিভিশন। তোমাকে 3টে টাইপসের কোশ্চেন তোমার থাকে। ওকে, ফার্স্টে দেখো সহজটা আসছে। ওকে, সহজটা আসছি, দেখো 11 বায়োলজি যদি বলো, 11 বায়োলজিতে সহজ চ্যাপ্টার যদি তুমি বলো, সহজ কোশ্চেন অল্প স্বল্প কিছু আছে, বেশিরভাগ একটুখানি টাফ রয়েছে 11 বায়োলজিতে। 12 বায়োলজি ধরো কিছু কিছু জিনিস আছে মোটামুটি একবার রিভিশন দিলে হয়ে যায়, তাই আছে না? কিছু কিছু জিনিস একবার রিভিশন দেবে হয়ে গেল, ওগুলো সহজ, ওগুলো জাস্ট রিডিং করে নাও, রিডিং করে হাত চাপা দিয়ে নিজেকে জিজ্ঞাসা করো, হয়ে গেল। মাঝারিগুলো কি করবে? মাঝারিগুলো রিডিং পড়বে, নিজেকে হাত চাপা দিয়ে জিজ্ঞাসা করো, আচ্ছা 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 উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য এগুলো, আচ্ছা আচ্ছা প্রাণী হরমোনগুলোর, শুক্রাশয়ের থেকে নির্গত হরমোনগুলোর কাজ এই, আচ্ছা 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 এই, ঠিক আছে? তো ওটাকে এবার রাফ খাতায় লিখে ফেলো। আর কঠিনগুলো কি করবে? কঠিনগুলো কি করবে? সাপোজ ধরো 12 বায়োলজিতে কঠিন, সাপোজ একটা উদাহরণ দিয়ে বলছি, কঠিন কিছু নয়, একটু প্র্যাকটিসের ব্যাপার, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। তো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন যখন তুমি পড়ছো তখন তোমাকে অবশ্যই অল্প অল্প করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। বা তুমি শুক্রাণু উৎপাদনের ধাপগুলো যখন তুমি পড়ছো, তো তোমাকে ফার্স্টে অল্প ধাপ পড়ে নিলে একটা রাফ খাতায় লিখে ফেলে, তারপর বাকিটুকু ধাপ পড়ে নিলে রাফ খাতায় লিখে ফেলে। তো পার্ট বাই পার্ট পড়তে হবে, লিখতে হবে, পার্ট বাই পার্ট পড়তে হবে, লিখতে হবে, এইভাবে করতে হবে কঠিন পড়াগুলো। এবং 11-এ যেগুলো ধরো আছে, 11-এ সাপোজ ধরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ক্রেবস চক্র তোমার রয়েছে, বা ধরো তোমার রয়েছে যে হৃৎপিণ্ডের যে গঠনের যে পার্টটা
চ্যাপ্টারগুলো রয়েছে। তারপরে তোমাদের হচ্ছে চলন গমনের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সার্কোপ্লাজমিক যে পার্টগুলো রয়েছে, ওই স্লাইডিং ফিলামেন্ট থিওরি জাস্ট রিসেন্ট করলাম আমরা। তো সেইগুলো কি পার্ট বাই পার্ট, হাফ পার্ট পড়লাম, ধরো এইটুকু পড়লাম, না দেখে জিজ্ঞাসা করলাম, লিখে ফেললাম, তারপর বাকিটুকু পড়লাম, লিখে ফেললাম, তারপর পুরোটা রিডিং দিলে হয়ে গেল। তো মাঝারি সহজগুলো রিডিং দেবো, নিজেকে হাত চাপা দিয়ে জিজ্ঞাসা করবো, হয়ে গেল। মাঝারিগুলো রিডিং পড়বো, না দেখে রাফ খাতায় জাস্ট পয়েন্টগুলো লিখে ফেলবো। কঠিনগুলো হাফ পড়বো লিখবো, তারপর বাকিটা হাফ পড়বো লিখবো। হবে না মানে এরা কি কঠিন? এদের থেকে তুমি অনেক বেশি কঠিন, এরা কত? তো এদেরকে বলো আমি অনেক বেশি জেদি, আমি করে ফেলবো তোদের, তোরা কি করবি, আমি করে ফেলবো তোদের, এই জেদটা রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমার পড়া রিভিশন দেওয়ার পদ্ধতি হয়ে গেল। এবার দেখো মক টেস্ট দাও। প্রত্যেকটা টিউশন ব্যাচে তোমার মক টেস্ট হচ্ছে, সেগুলো তুমি অ্যাটেন্ড করো। ও সরি, একটা জিনিস বলা হলো না, এমসিকিউ গুলো, এমসিকিউ এবং 1 মান। আচ্ছা, নেক্সট আসছি আমরা মক টেস্টের ব্যাপারটা। তুমি যে টিউশন ব্যাচে পড়ছো সেখানে মক টেস্ট হচ্ছে, প্লিজ মক টেস্ট গুলো অ্যাটেন্ড করো। কারণ যে পরীক্ষায় তুমি যে নাম্বারটা পাবে না, সেটা কি পরীক্ষা দিয়েই পাবে, ওখানে কেউ দেখতে যাচ্ছে না যে তুমি কি পড়েছো না পড়েছো, ঘোড়ার ডিম কেউ দেখবে না, কিভাবে কষ্ট করে পড়েছো কেউ দেখবে না, শুধু দেখবে তুমি কিভাবে লিখছো। তো তোমাকে মক টেস্ট দিতেই হবে। মক টেস্ট যখন দেবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কিসের সমস্যা হচ্ছে, তোমার কি টাইমের প্রবলেম আছে, তুমি কি যেটা লেখো সেটা ভুল হয়, মানে সেটা তোমার মনে হয় আমার ঠিক, আমি তো ঠিকই লিখে আসলাম, যখন টিচার খাতাটা চেক করে তখন এটা তুমি কি লিখেছো, এটা তো এটা এরকম এরকম হবে, তোমাকে ঠিকটা দেখিয়ে দিচ্ছে। তুমি যত মক টেস্ট দেবে তুমি আগেই জানতে পেরে যাবে যে ও আমি তো এটা লিখতে গেলাম আমার এই জায়গাটাতে ভুল হয়, তাহলে ওই জায়গাটা আমি পড়ে নিলাম। তো এটা কোথা থেকে জানবে? মক টেস্ট দিয়ে জানবে। তো অবশ্যই মক টেস্ট গুলো অ্যাটেন্ড করবে টিচারের। ওকে, এবং টিচার তোমার সামনে খাতা চেকিং করে দেবেন, এটা জরুরি। আমি যারা অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, প্রত্যেকের সামনে খাতা চেকিং, দেখো এটা তুমি এরকম করেছো, দেখো এটা তুমি কিন্তু এরকম লেখো, তোমার সামনে বলে দেওয়া, কিন্তু জেনে গেলে তুমি কি থোড়ি না ওই ভুলটা গিয়ে পরীক্ষায় করে আসবে, তখন তো তুমি ওটা ঠিক করে নেবে। যার যেখানটা অসুবিধা আছে, কারুর ধরো একটা অসুবিধা, কারুর আর একটা জায়গায় অসুবিধা, তো প্রত্যেকে ওটা যখনই তোমার সামনে খাতা চেক হচ্ছে তুমি বুঝে গেলে ও আচ্ছা আমার না লিখতে গিয়ে টাইমে, তাহলে আমি একটু ফাস্ট লিখি, ও আমার না এইটা মনে হয় আমি ঠিক লিখেছি, আমার কিন্তু আর ভুল হয়ে যায়, ও আমার না লাস্টে না এই মানে কিছু ভালো করে কোশ্চেন না পড়ার জন্য খাতা মিলাতে আমার মানে অসুবিধা হয়, বাদ থেকে যায়। তো তুমি জেনে গেলে বা একটা কোশ্চেন লিখছো, কোন জায়গাটা তুমি জানো তুমি ঠিক লিখেছো, তো কোন জায়গাটায় ভুল হচ্ছে তোমার সামনে যখন আমি চেক করছি তখন তুমি জানতে পারছো। সিমিলার ভাবে তোমার প্রত্যেকটা টিচার তোমার সামনেই খাতা চেক করে, তো তুমি জানতে পারছো, তাই না? আমাদের কোর্সের ব্যাচে কিন্তু প্রত্যেকটা মক টেস্ট, এখনো যারা এই কোর্সের ব্যাচে জয়েন করবে, মক টেস্ট কিন্তু তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। ওকে, দেখো এবার মক টেস্ট তুমি টিচারের কাছে দিচ্ছ, বা ধরে নি তোমার টিচার মক টেস্ট নেয় না, তা তুমি কি করবে? তুমি বলতে পারো স্যার বা ম্যাম মক টেস্ট যদি নেন তো ভালো হয়, তো যদি না তারপরেও না নেয়, অসুবিধা নিচ্ছে না, তো তোমাকে দেখো আজ থেকে 10 বছর পরে কেউ জানতে চাইবে না তোমার টিচার মক টেস্ট নিচ্ছে কি নেয়নি, তোমার রেজাল্টটাই লোকে দেখবে, তুমি জীবনে কি করতে পারছো সেটাই তোমাকে লোকে দেখবে। ওকে, তুমি নিশ্চয়ই মাধ্যমিকের সময় কোথায় কি মক টেস্ট নিচ্ছে নিশ্চয়ই তোমার কেউ জানতে যাচ্ছে না, তোমার রেজাল্ট কি আছে মাধ্যমিকের ওটাই সবাই দেখবে। সেম ভাবেই কিন্তু 11 বলো, উচ্চ মাধ্যমিক বলো বা সেমিস্টার বলো, যাই বলো সেটাই তোমার দেখবে। তো তার জন্য তুমি বাড়িতে টেস্ট পেপার ধরে মক টেস্ট দেবে এবং নিজের কোশ্চেন নিজে মেলাবে, যেটা ভুল হচ্ছে আবার বাড়িতে পড়ে নিয়ে লিখবে, টিচারের মক টেস্ট দেওয়ার পরেও আবার বাড়িতে পড়ে নিয়ে লিখবে ভুল হলে, বা তুমি নিজে মক টেস্ট দিয়ে নিজে খাতা চেক করে আবার ভুলগুলো পড়ে নিয়ে লিখবে। তো এই পদ্ধতিতে জাস্ট এই কটা জিনিস তুমি ফলো করো, ডেফিনেটলি তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট হতে চলেছে, খুব ভালো একটা রেজাল্ট তোমার কিন্তু হতে চলেছে। তো ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার যাদের কিছু পড়া হয়নি, ওকে, তাদের জন্য কিন্তু স্পেশাল সাজেশন রয়েছে, সাজেশনে কোশ্চেন থাকবে এবং তার সাথে তার অ্যান্সার থাকবে। ঠিক আছে, 1999 যে কোর্সটা মাত্র 699-তে তোমরা সাজেশন কোশ্চেন অ্যান্সার একদম রেডি, খাতায় লেখা রেডি একদম পেয়ে যাবে, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার, এবং ওগুলোই 100% কমন, ওগুলোই তোমার পরীক্ষায় আসবে, তাই বেশি তোমায় পড়তে হবে না। এই কটা দিন তুমি কিছু না পড়ে থাকলেও কিন্তু এভাবে পড়ে তুমি উতরে যেতে পারবে। ওকে, ডেসক্রিপশন থেকে আগে দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ। এবার এটা তো সেকেন্ড সেমের শুধু সেকেন্ড সেমের বললাম, তারা নিয়ে দেখতে পারো। ঠিক আছে, যারা জানো না আর কি যে আমাদের এখানে কেমন পড়ানো হয় কি হয়, আগে ডেসক্রিপশন থেকে দেখে নেবে। এবার যারা হচ্ছে থার্ড সেমে কোর্সে ভর্তি হবে,
থার্ড সেমের কোর্সটা রয়েছে তোমাদের, কিভাবে কি পড়ানো হচ্ছে সেটা আমি সমস্ত বলে দিচ্ছি। এবার থার্ড সেমের কোর্সটার সাথে যদি তুমি আর 400 রুপিস অ্যাড করো, তার সাথে কিন্তু পুরো সেকেন্ড সেমটা তুমি পেয়ে যাচ্ছ, ক্লাস পেয়ে যাচ্ছ এবং কোশ্চেন আনসার রেডি তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তো এই যে থার্ড অ্যান্ড সেকেন্ড সেমের যে ব্যাপারটা আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওকে, এবং নিউট্রিশন ইভিএস এরও কিন্তু ক্লাস ভর্তি শুরু হয়ে গেছে, অলমোস্ট অনেকেই ভর্তি হয়ে গেছে, কারণ আমাদের এখানে আসন সংখ্যা সীমিত। প্রত্যেকটা ক্লাসের পর প্রতিটা ছেলেমেয়ের খাতা চেক হয়। অন্য অনলাইন ক্লাস, আমাদের অনলাইন ক্লাসের অনেক ডিফারেন্স, এবং কি ছেলেমেয়েরা রেজাল্ট করে সেটা তোমরা দেখে নেবে ডেসক্রিপশন থেকে। প্রত্যেকটা ছেলেমেয়ে ভালো রেজাল্ট করে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। ওকে, প্রত্যেকটা ছেলেমেয়েকে সেই গাইড অনুযায়ী পড়ানো হয়। তো যারা যারা দেখলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। যাদের বায়োলজি কিছু পড়া হয়নি তারা এটা নিতে পারো, ঠিক আছে। এবং যারা থার্ড সেম নেবে এবং থার্ড সেমের সাথে আর 400 রুপিস অ্যাড করলে কিন্তু তুমি পুরো সেকেন্ড সেমটা তুমি পেয়ে যাচ্ছ। তুমি দেখে নাও কিভাবে কি পাচ্ছ। ওকে, দেখো ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে আসার পর ছাত্রছাত্রীদের রিপ্লাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করেছেন তাদের কয়েকজনের রিপ্লাই রয়েছে, বাকিদের আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো কৃষ্ণা কি বলছে, পরীক্ষা দিয়ে এসে বাড়িতে গিয়েই কোশ্চেনটা পাঠিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্যই হয়তো এত সুন্দর করে বায়োলজির পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যি আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। আচ্ছা দেখো, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন অবধি কিন্তু তারা প্রত্যেকটা স্টুডেন্ট ভালো পরীক্ষা দিয়েছে। আমি সবারটাই দেখাবো। স্নেহা কি বলছে, ম্যাম আমার এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিলো। থ্যাংক ইউ ম্যাম, আপনার গাইডেন্স ছাড়া এটা ইম্পসিবল ছিল। ঠিক আছে। জয়রাম কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যি আপনার পড়ানো খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ভালো থাকবেন। আচ্ছা, এটা একজন 12 স্টুডেন্টের রিপ্লাই, টেস্ট দিয়ে এসে তার রিপ্লাইটা ছিল। সুদেশনা 11 থেকে পড়ে, এখন 12 বর্তমানে পড়ছে, উচ্চ মাধ্যমিক দেবে। কি বলছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। নূর কি বলছে, আমাদের স্কুলে বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35-এ 35 পাবো। ইনফ্যাক্ট 35-এ পেয়েছে, সেটা আমি শেয়ারও করেছিলাম। ওকে, অ্যাজ ফর সেইং দিস ইট টেকস সো মাচ কনফিডেন্স হুইচ ইজ জাস্ট হ্যাপেন ফর ইয়োর মোটিভেশন অ্যাজ টিচিং মেথড। আজকের এক্সাম আমাদের স্কুলের কারোর ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এর অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি সেগুলো 11-এ পড়িনি বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলোও পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখলে বেশি নাম্বার পাওয়াটা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট, যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনি অনেক প্র্যাকটিসও করেছিলেন তার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা দেখো, এটাই বলার, এইটা ওদেরকে আমি সবসময় বলি বা সবাইকেই বলি। দেখো, কেউ অনেক কাছে টুকে দেখে লিখে একটা নাম্বার পেলো, সেটা সেই যে তুমি টুকে দেখে লিখলে সেটা তুমি কোথায় কাজে লাগাবে? ধরো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলেমেয়েরা টাই ঝুলিয়ে চলে যাচ্ছে, ছ্যাবলামো করছে, কিছু শিখছে না। অ্যাট দ্য এন্ড তাকে কে চাকরি দেবে? তুমি তাকে চাকরি দেবে? তুমি তোমার বাড়িতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ওকে রাখবে? ওকে কাজ দেবে? কেউ দেবে না। কিন্তু শেখে নি, ওকে কে পয়সা দেবে, কে কাজে রাখবে? তাই কিন্তু চাকরি পাচ্ছে না। বাট তুমি যদি শেখো না, তোমাকে লোকের প্রয়োজন পড়বে, এটা তুমি মাথায় রেখো। শেখা কখনো বেকার যায় না। সুমিত কি বলছে, সুমিতের রিপ্লাই ছিল 10-এও, নূরেরও রয়েছে, নূর মাধ্যমিকেও 100-তে 100 পেয়েছিল। ঠিক আছে, সুমিতেরও রয়েছে, দেখে নেবে, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখানে। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। পুষ্পা কি বলছে, ম্যাম এক্সাম ভালো হয়েছে, সবই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবেই করেছি, আর পরীক্ষা দারুণ হয়েছে।
দিশা কি বলছে, দিশাও কিন্তু 99 পেয়েছিল, ঠিক আছে, মাধ্যমিকে। আচ্ছা, ওর রেজাল্ট রিপ্লাইও রয়েছে, ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোটস আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছি, থ্যাংক ইউ ম্যাম। রূপসা কি বলছে, আচ্ছা, ম্যাম এক্সাম মোটামুটি ভালো হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করার মধ্যেই ছিল। আচ্ছা, কোয়েল ক্লাস 12-এর স্টুডেন্ট, এই রিপ্লাইটা রয়েছে, ম্যাম আজ বায়োলজি এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছেন তাই এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, বহু স্টুডেন্টদের রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্ক আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ, সেগুলো তোমরা দেখতে পারো। আর কোর্সটা তোমরা কিভাবে কোর্সে জয়েন করবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এবং প্রথম 3জন স্টুডেন্টের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টার প্লাস হচ্ছে থার্ড, দুটো মিলে কিন্তু অনেক কমে, মাত্র 3জনের জন্য। এখানে বলছি যে ওই 3-এর দাগে মানব চক্ষুর দুটি রক্ষণমূলক অংশের নাম লেখো, এখানে শুধু নামগুলো লিখবো না, কাজও লিখতে হবে? না, শুধু নামটাই লিখবে, ঠিক আছে। একটু ক্লাসও নিচ্ছি, তো ক্লাসেই বসেই বলছি, ওরা এক্সাম দিচ্ছে। দেখো, সেকেন্ড প্লাস থার্ড এই দুটো 100 করে তোমাদের জন্য অফার আছে, মাত্র 3জনেই অফারটার সুবিধা নিতে পারো খুব কম মূল্যে। তো তার আগে আমি বলি, অফারটা আমি বলছি, তার আগে আমি বলে দিই যে কিভাবে আমাদের এখানে ক্লাসটা হয়। সেকেন্ড সেমিস্টার আলাদা রকম টাইপসের ক্লাস, থার্ড সেমিস্টারে কিন্তু আলাদা রকম টাইপসের ক্লাস। একই মেথডে ক্লাস হলে কিন্তু কখনোই ওটা ক্র্যাক করা যাবে না, পরীক্ষাটা ক্র্যাক করা যাবে না, তাই না? আমাদের যেমন মানে রয়েছে সেরকমভাবে আমাদের অ্যাকশন নিতে হবে। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টারের তোমরা অলরেডি অনেকে কিছু পড়াশোনা করোনি, অনেকে যা করেছো সেটা এনাফ নয়, এরকম বিভিন্ন জনের বিভিন্ন টাইপসের আর কি সমস্যাগুলো রয়েছে, ঠিক আছে। তো যেটা তোমাদের যেভাবে ক্লাস হবে, দেখো তোমাদের যেগুলো আগে হয়ে গেছে, সেই যখনই তুমি কোর্সে এনরোল করলে যেগুলো তোমাদের আগে হয়ে গেছে সেগুলো তোমরা পিডিএফ, ঠিক আছে, তোমরা পিডিএফ একদম সাজেশন ভিত্তিক কোশ্চেন আনসার দেখলেই এটা এমসিকিউ অবধি কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে ফুল কমন, এবং বোর্ড কোশ্চেন তো 100%ই কমন, ঠিক আছে। পিডিএফ সাথে তোমাদের কাছে পিডিএফ কোশ্চেন আনসার একদম হাতে লেখা, একদম রেডি করা কোশ্চেন আনসার কি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সাথে হচ্ছে ক্লাসগুলোও পেয়ে যাবে, ঠিক আছে, সাথে কিন্তু তোমরা ক্লাসগুলোও পেয়ে যাবে। আচ্ছা, এই কালিটা একটু বোঝা যাচ্ছে না নাকি? দেখো, পিডিএফ সঙ্গে সঙ্গে তুমি সাজেশন ভিত্তিক যেগুলো আগে হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারের কথা বলছি, আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তুমি কোশ্চেন আনসার পেয়ে গেলে, ঠিক আছে, সাথে হচ্ছে ক্লাস পেয়ে গেলে, এবং তোমার জন্য আলাদা করে মক টেস্টের ব্যবস্থা থাকবে, ঠিক আছে, আলাদা করে তোমার জন্য কিন্তু মক টেস্টের সুব্যবস্থা থাকবে, ওকে। আচ্ছা, এইবার আগামীতে যে ক্লাসগুলো হবে সেগুলো তুমি করতে পারবে সেকেন্ড সেমিস্টারের, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টারের যে কটা মাস আমাদের বাকি, যে 2 মাস বাকি আছে, সেগুলো কিন্তু তুমি করতে পারবে, ঠিক আছে। এবং কিভাবে ক্লাস, আগেরগুলো তো তুমি পেয়ে গেলে, যেগুলো তুমি মানে পুরো সেমিস্টারটাই তুমি পেয়ে যাচ্ছ এই কম সময়ের মধ্যে, একদম রেডি পেয়ে যাচ্ছ কোশ্চেন আনসার এবং ক্লাস, ঠিক আছে। এবার কিভাবে আমাদের ক্লাসটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে বাকি, দেখো, তোমাদের ফার্স্টে ক্লাস হয়, ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে। প্রথমে তোমাদের লাইভ ক্লাস হয়, ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং ক্লাসের পরে ওইটুকুনি নোট সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ, এবং ক্লাসের পর তুমি এইচডাব্লিউ জমা দিচ্ছ, সেই এইচডাব্লিউ কিন্তু প্রত্যেকের এইচডাব্লিউ প্রতিটা ক্লাসে চেক হয়, এটা ভুল করেছো, এটা ঠিক করো, এটা আবার ঠিক করে জমা দাও, ঠিক আছে। সেভাবে কিন্তু তুমি খাতায় ঠিক করে নিলে। প্রথমে লাইভ ক্লাস হলো, তার রেকর্ড ক্লাসও সাথে পেয়ে যাবে, এবং ক্লাস ভিত্তিক নোট সাজেশন পিডিএফ, একদম যেটুকু হলো ওটুকুই তুমি সাজেশন পেয়ে যাবে। সবটা কি তুমি পড়বে না, তোমাকে সবটা বুঝিয়ে দেওয়া হবে কনসেপ্ট, কিন্তু ওখান থেকে কোনটা তোমার পরীক্ষাতে আসবে কোশ্চেন প্লাস অ্যান্সার একদম পিডিএফ পেয়ে যাবে, যেটা তোমার খাতায় লিখে ওইটুকু রেডি করে ফেলতে হবে, যেদিনকার পড়া সেদিনকে তুমি রেডি করে ফেললে, এবং সেটা কিন্তু আমি ক্লাসে চেক করি, প্রতিটা ক্লাসের পরে খাতা চেক হয়। ও চ্যাপ্টার শেষ হলে লাইভ মক টেস্ট এবং হচ্ছে খাতা কাউন্সিলিং
তুমি মক টেস্ট দিলে তোমার সামনে তোমার খাতা চেক হবে, ঠিক আছে, তবে কিন্তু এই রেজাল্টগুলো হচ্ছে, সেই গাইডেন্স মানছে যারা তবেই কিন্তু হবে, ঠিক আছে। এটা তোমার সেকেন্ড সেমিস্টার এইভাবে পড়া হলো, ঠিক আছে। এবার আমাদের যে কোর্সটা বলছি এটা সেকেন্ডে যেটুকু বাকি আছে সেকেন্ডের পুরোটা এবং থার্ড সেমিস্টার মিলে কোর্সটা কত প্রাইস আমি বলছি, ঠিক আছে। এবার থার্ড সেমিস্টারে কীরকম, থার্ড সেমিস্টারে তোমার লাইভ ক্লাস হলো, শর্টে বোঝানো হবে, তখন তো আবার এমসিকিউ, মানে 12-এ যখন তুমি উঠছো তাই না, তখন তোমার এমসিকিউ, সেটাকে তোমাকে শর্ট প্রসেসে বোঝানো, শর্ট নোট তোমাকে করিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে টপিক ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস, তারপরে হচ্ছে তোমার মক টেস্ট, এবং তোমার আগে তুমি যে শর্ট নোটটা করেছো খাতার মধ্যে ভুলভাল লিখে রেখেছো না সেটা চেক হবে, ওটা কিন্তু আলাদা প্রসেসে হবে, ঠিক আছে। এরকমই সেম, এবং তোমার পরীক্ষার পর খাতা কাউন্সেলিং, 2বার করে তোমার টেস্ট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রচুর, মানে থার্ড সেমিস্টারটা কীরকম হবে আমি আরেকবার বলি। ফার্স্টে ক্লাসে বুঝিয়ে দেওয়া হলো এবং শর্ট নোট কী করে করবে ওটা তোমাকে বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবং তুমি পিডিএফটা তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার গ্রুপে, ঠিক আছে, কোনগুলো পড়বে। তারপরে ওই টপিকটা থেকে এমসিকিউ প্র্যাকটিস হলো, পুরো চ্যাপ্টার শেষ, তারপরে এমসিকিউ মক টেস্ট, এইভাবে কিন্তু হবে ক্লাস 12, মানে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সবটাই ইম্পর্টেন্ট, কারণ হট করে বলতে পারে যে যেরকম তোমাদের হচ্ছে বিএসসি এমএসসিতে গ্র্যাজুয়েশন বা এমএসসিতে কী হচ্ছে না, পুরো 6টা সেমিস্টার যোগ হয় বিএসসিতে, এবং এমএসসিতে 4টে সেমিস্টার যোগ হয়, সেম কিন্তু এটাতেও বলতে পারে, তখন তোমাদের কিন্তু কিছু করার থাকবে না, তাই প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে করবে, হ্যাঁ। তো দেখো এইভাবে আমাদের সেকেন্ড এই যে কোর্সটা আছে, এই কোর্সটা দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে কোর্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কত কম মূল্যে তোমরা এটা অ্যাক্সেস করতে পারছো, ঠিক আছে। এই যে সেকেন্ড সেমিস্টারের যে কোর্স সেটা ছিল 1999, ঠিক আছে। এবং থার্ড সেমিস্টার মানে 12-এর যে নর্মাল প্রাইস আছে হচ্ছে 450 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবার তোমাদের ক্লাস হচ্ছে 6 মাসের ক্লাস, তোমাদের হয় কত 2700 টাকা, এটা কিন্তু থার্ড সেমে, ঠিক আছে। 450 টাকা প্রতি মাসে ক্লাস 12, সেটা এখনই নর্মাল যারা ক্লাস 12 পড়ছে তো 450 টাকা করে প্রতি মাসে, 6 মাসের তোমাদের সেমিস্টার 2700 টাকা হচ্ছে, ঠিক আছে। প্লাস হচ্ছে ভর্তির হচ্ছে 150 থাকে, হ্যাঁ, তো হচ্ছে তোমাদের 2850, বাট এসব কিছুই তোমাদেরকে দিতে হচ্ছে না। আচ্ছা প্লাসটা দেখো, এই সেকেন্ড সেমিস্টারের যে কোর্স সেটা হচ্ছে 1999, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কত কমে পাচ্ছ, ঠিক আছে। এই থার্ড সেমিস্টার এই অবধি হয়ে গেল তোমাদের হচ্ছে থার্ড সেম, ঠিক আছে। 450 টাকা করে প্রতি মাস, 6 মাসের তোমাদের কোর্স, 2750 প্লাস ভর্তির একটা থাকে যেটা হচ্ছে 150, হ্যাঁ, টোটাল হচ্ছে 2850, ঠিক আছে। এবার সেকেন্ড সেমিস্টারের পুরোটা প্রাইস কত 1999, তো কত পড়ছে টোটাল পড়ছে 4849, বাট প্রথম 3জন যারা সেকেন্ড সেম, ঠিক আছে, সেকেন্ড সেম প্লাস থার্ড সেম মিলে পড়ছে 4849, এসব কিছু দিতে হবে না, সেকেন্ড সেমে পুরোটা পেয়ে যাচ্ছে এবং থার্ড সেম পুরোটা ক্লাস করতে পারবে, মাত্র তোমাদের হচ্ছে 2599, যেটা তোমার পড়ছে দুটো মিলে 4849, সেটা তুমি পেয়ে যাচ্ছ মাত্র 2599-তে, ঠিক আছে। এই অফারটা কিন্তু 15ই জানুয়ারি অবধি, 1 সেকেন্ড, হ্যাঁ একটু চেক করে নি, হ্যাঁ 15ই জানুয়ারি অবধি তুমি পাচ্ছ, এবং হচ্ছে মাত্র 3জন, ঠিক আছে, মাত্র 3জন কিন্তু পাচ্ছ। টোটাল দেখে নাও, সেকেন্ড সেমের পুরোটা তুমি পেয়ে যাচ্ছ, কোশ্চেন অ্যান্সার রেডি পেয়ে যাচ্ছ, এবং যেটুকু সময় আছে পুরো লাইভ ক্লাস তুমি করতে পারছো, এবং পুরো থার্ড সেম করতে পারছো, যেটা টোটাল মিল হয় 4849, ঠিক আছে। সেটা মাত্র তুমি পেয়ে যাচ্ছ 2599, যেটা তুমি সেকেন্ড সেম পুরোটা পেয়ে যাচ্ছ, এবং তুমি থার্ড সেমের পুরো ক্লাস তুমি করতে পারছো, ওকে। তো যারা জয়েন করতে চাও ক্লাসে, তারা এই নাম্বারে, বাংলাতে বিজ্ঞানের এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। মাত্র 3জনকেই কিন্তু এই অফারটা দেওয়া যাবে, সবাইকে দেওয়া যাবে না, বুঝতে পারছো কতটা বেশি ডিসকাউন্ট তুমি এখানে পাচ্ছ, ওকে। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও,
ওকে, প্রত্যেকে ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, একটা ভালো রেজাল্ট করো। সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, অবশ্যই আগামী দিনে অনেক রাস্তা তোমার কাছে রয়েছে। এবং এই যে তুমি, অনেকে বলবে কি হবে, মানে এই যে কঠিন কঠিন পড়ছি, পড়ে কী হবে, এই যে পড়ার জন্য যে তুমি প্রস্তুতিটা করছো, চেষ্টাটা করছো, তাতে তুমি অভিযোজিত হচ্ছ। আগামী দিনে তুমি যাই করো, যাই তুমি ছৌ, সেটাতেই তুমি টপ করবে যদি তুমি এখন ভালো করে পড়াশোনা করো। কারণ সায়েন্স পড়তে গিয়ে তোমার ব্রেন এমনভাবে তৈরি করছো তুমি, সে তুমি যেখানেই তুমি গভর্নমেন্ট জব যাও, তুমি মেডিকেল ফিল্ডে যাও, তুমি যেখানেই যাও, তুমি কিন্তু সেখানেই সাকসেসফুল হবে। এবং একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া কিন্তু যে তুমি যেই অবস্থাটাতে রয়েছো এখন, তুমি যেই পরিস্থিতিটার মধ্যে রয়েছো, তোমার আশেপাশের মানুষজন, তোমার ফ্যামিলির লোকজন, তোমার আত্মীয়স্বজন তোমাকে যেই চোখে দেখে, ঠিক আছে, যে অবহেলা ইত্যাদি তুমি পাও, পড়াশোনা যদি করো, একটা ভালো রেজাল্ট করো, ভালো জায়গায় পৌঁছাও, আগামী দিনে ভালো আর্নিং করো, তুমিও ভালো থাক, চারিপাশের লোকদের তোমাকে যে চোখে দেখে চোখটাই বদলে যাবে এবং সব কিছু কিন্তু খুব সুন্দর হবে। সেটা একমাত্র করা পসিবল তোমার নিজের সাফল্যের দ্বারা। আর একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া কিন্তু সাফল্যের আর কোনো রাস্তা খোলা নেই।